প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আবারও ভারতীয় নিষেধাজ্ঞায় বাংলাদেশ, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ঠিক দুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠকের অংশ হিসেবে গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। সেই কথা বলবার পরে মনে হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে বর্তমান বাংলাদেশ, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি শাসিত বাংলাদেশ, এই শাসিত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছেন। মনে করা হচ্ছিল যে ক্ষমতার পালাবদলের 1 বছর পর বাংলাদেশ ভারত কূটনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে। এতদিন ভারতের নীরবতার পর এবার দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার আগ্রহ দেখিয়েছে দিল্লি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এমন সংবাদও প্রকাশ করা হয়েছে, তবে আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করারও শর্ত জুড়ে দিয়েছেন এই রণধীর জয়সওয়াল। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামো রয়েছে। আমরা আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী, তবে এর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ নথি কমিশন, বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় পরামর্শ এবং কনসালটেশন মেকানিজম চালু আছে, যা বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখতে সহায়তা করতে পারে। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে যে ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একাধিক উদ্যোগ নেওয়া হলেও ভারতের তরফে দীর্ঘ সময় পর্যন্ত ইতিবাচক সাড়া মেলেনি, বরং সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কিছু মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। রণধীর জয়সওয়ালের এমন মন্তব্যের পরে দুই দেশের সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে ভারতের এই কূটনৈতিক কথাবার্তায়, আচরণে আসন্ন গঙ্গার পানি বন্টন চুক্তি, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ভূ রাজনীতির উত্তেজনার প্রেক্ষাপটে অনেকটা তাৎপর্য ভূমিকা রাখা সম্ভব আগামী দিনগুলোতে। তারা বলছেন সময়োপযোগী আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের সুযোগ তৈরি হতে পারে। অনেকে বৃহস্পতিবারের সংবাদ ব্রিফিংকে ইতিবাচক হিসেবে দেখছেন, কিন্তু গতকাল শুক্রবার আরেকটি নতুন ঘটনা ঘটে গেছে। গতকাল ভারত বাংলাদেশের উপর আরেকটি নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি হচ্ছে যে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন এবং শুক্রবার 27 জুন ভারত এ বিষয়ে অফিস আদেশও জারি করেছে। এই যে দেখছি আমরা সেই অফিস আদেশটি, এতে বলা হয়েছে ভারত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করা হবে না। শুধুমাত্র নবসভা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে, যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নবসভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। বাংলাদেশ ভারতে প্রায় $700 মিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়। অর্থাৎ গত মে মাসে একটি নিষেধাজ্ঞা দিয়েছে, স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি করা যাবে না। আবার নতুন করে আরো কিছু পণ্যের উপরে নিষেধাজ্ঞা দিল।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনকে যারা তাৎপর্যপূর্ণ মনে করছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন ঘটতে যাচ্ছে, কিন্তু না, কারণ নতুন করে নিষেধাজ্ঞা এলো এবং সামনের দিনগুলোতে আরো নতুন নতুন নিষেধাজ্ঞা আসবে। এই নিষেধাজ্ঞাগুলো আসলে আসছে কেন? গর্ত কে খুঁড়ছে, ভারত নাকি আমরা? আমার তো মনে হচ্ছে আমরাই করছি। এই নিষেধাজ্ঞাটা কোন সময় এলো আপনারা একটু যদি স্মরণ করিয়ে দিই আপনাদের। কদিন আগে বাংলাদেশের গুম কমিশন একটি রিপোর্ট দিয়েছে। সেই গুম কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের গুমের সঙ্গে নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থাও দায়ী। ভারত কি এই বার্তাটাকে ভালোভাবে নেবে? কোনোভাবেই নেবে না। আবার 3 দিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত এক বক্তব্যে বলেছেন যে ভারতে ফেন্সিডিল উৎপাদন হয় বাংলাদেশে রপ্তানি করবার জন্য। এটি একটি আপত্তিকর মন্তব্য। ভারত এটিকে ভালোভাবে নেবে না। ফেন্সিডিল হচ্ছে কাশির ঔষধ। সেই কাশির ঔষধকে আপনি যদি নেশা জাতীয় পণ্য হিসেবে ব্যবহার করেন, আর আপনি আপনার দেশের মানুষ, বাংলাদেশের ব্যবসায়ীরা, মাদক ব্যবসায়ীরা যদি ভারত থেকে এটি আমদানি করে, ভারতের কি দায় তাতে? আঠা উৎপাদন হয় বাংলাদেশে জোড়া লাগানোর কাজে, সেই আঠাকে নেশা জাতীয় পণ্য হিসেবে বাংলাদেশে ব্যবহার হয়। আবার কাশির ঔষধকে নেশা জাতীয় পণ্য হিসেবে বাংলাদেশে ব্যবহার হয়। এর দায় কি ভারত নেবে? আপনি ভারতকে দোষ দিচ্ছেন যে ভারত শুধুমাত্র ফেন্সিডিল উৎপাদন করে বাংলাদেশে রপ্তানির জন্য। আবার বলছেন যে ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের গুমের সাথে জড়িত। এই সম্পর্কগুলো খারাপ আমরাই করছি, যার দরুন ভারতের সাথে আমাদের একের পর এক সম্পর্ক খারাপ হচ্ছে, একের পর এক নিষেধাজ্ঞা আসছে। এই যে পর্যায়ক্রমে একের পর এক নিষেধাজ্ঞা শুধু আসছেই, কোনো নিষেধাজ্ঞা কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে না, রদ করা হচ্ছে না। সামনের দিনগুলোতে এভাবে যদি আরো নিষেধাজ্ঞা আসে সবচেয়ে নিকট প্রতিবেশী দেশটির সাথে, তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেটি আমি একাধিক ভিডিওতে আলাপ করেছি। ভয়ানক ক্ষতির মুখে পড়ব। ভারত যদি আমাদেরকে তাদের পণ্য রপ্তানি বন্ধ করে দেয়, তাদের খাদ্যপণ্য, তাদের জ্বালানি পণ্য, বিদ্যুৎ থেকে শুরু করে ডিজেল থেকে শুরু করে বিভিন্ন পণ্য যদি রপ্তানি করে বন্ধ করে দেয়, তাহলে কি হতে পারে? একটু ক্যালকুলেশন করে চিন্তা করবেন যারা ভারত বিরোধিতা করেন। ইতিমধ্যে আমাদের দেশ থেকে তাদের দেশে আমাদের রপ্তানি এক প্রকার বন্ধ হয়ে গেছে। স্থল বন্দর দিয়ে আমরা রপ্তানি করতে পারবো না ভারতে, বিধায় আমাদের রপ্তানি বন্ধ। $2-2.5 বিলিয়ন বন্ধ হয়ে গেল ভারতের সাথে। আপনারা জানেন যে স্থলবন্দর রপ্তানির আগে গত মে মাসে আরেকটি নিষেধাজ্ঞা দিয়েছিল যে ট্রান্সশিপমেন্ট বন্ধ। ট্রান্সশিপমেন্ট আমাদের উৎপাদিত পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য ভারতের বন্দর ব্যবহার করে, বিমানবন্দর ব্যবহার করে আমরা ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতাম। এতে করে আমাদের খরচ সাশ্রয় হতো। বাংলাদেশ থেকে রপ্তানি করলে সেই খরচটা অনেক বেশি। আমি এর আগে বলেছি, আবারও বলছি যে প্রতি কেজি রপ্তানিতে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে রপ্তানি করলে 6 টাকা লাগে, ভারতের বিমানবন্দর দিয়ে রপ্তানি করলে 4 টাকা লাগে। এই সুবিধাটা ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে আমরা পেতাম, সেটি ভারত বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করবার ফলে আমাদের ক্ষতি হয়েছে। বাণিজ্য উপদেষ্টাই বলেছেন যে 2000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এটি বাৎসরিক হিসাব যদি বলেন 2-2.5 বিলিয়ন, অর্থাৎ ভারতে আমাদের দেশের পণ্য রপ্তানি এবং ট্রান্সশিপমেন্ট বাতিলেই প্রায় $4-4.5 বিলিয়ন আমাদের ক্ষতি হয়ে গেল। আমরা ভারতের সাথে ভারতের বিরোধিতা করব। সামনের দিনগুলোতে এভাবেই যদি বিরোধিতা করতে থাকি, আরো নানা রকম ক্ষতির সম্মুখীন আমরা হব। এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব। আমরা ভারত বিরোধিতা জিয়ে রাখবো নাকি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে মনোনিবেশ করব। ভারতের জনগণও বাংলাদেশকে কোনোভাবেই এখন গ্রহণ করতে চায় না। এটি ভারতের সরকারের উপরে প্রভাব পড়বে। আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো কঠিন থেকে কঠিনতর হবে এবং এইভাবেই ধারাবাহিকভাবে ভারত থেকে বাংলাদেশের উপর আরো নানা ধরনের নিষেধাজ্ঞা আসবে, যে এটি গতকালকের নিষেধাজ্ঞার ঘটনায় সুস্পষ্ট। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে
বৃহস্পতিবার আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন এবং একই সঙ্গে একই দিনে আরেকটি সিগনিফিকেন্ট বিষয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মামলায় যে গণগ্রেপ্তার কিংবা ঢালাও মামলা এসব বিষয়ে তিনি অসহায়তা প্রকাশ করেছেন। কেন অসহায়তা প্রকাশ করেছেন, কেন বাধা তার ক্ষেত্রে, এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা সবাই জানি যে তুমুল একটা আলোচনার মধ্যে মানুষের সন্দেহ, অবিশ্বাস, সংশয়ের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং আপনারাও দ্রুত নির্বাচন দাবি করছেন গণতন্ত্রের স্বার্থে। কিন্তু বহুল আকাঙ্ক্ষিত এই বৈঠকটি হলো রুদ্ধদ্বার অবস্থায়, 1-to-1। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আপনি এই বিষয়টি কেমন ভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতা, আমি আপনাদের সবাইকে উষ্ণ শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাই। সুতরাং এই বৈঠকে ওনারা 1-to-1 বৈঠকের সারমর্মটা এটা গতকাল সন্ধ্যায় যদি দেশবাসীকে জানানো হতো, আমি মনে করি রাজনৈতিক দল, দেশবাসীর জনগণ আশ্বস্ত হতে পারত। আমি নিশ্চয় আশা করব তারা হয়তো আজকে বা 2-1 দিনের মধ্যে তারা নিজেরা যে আলোচনা করেছেন, দেশবাসীর মধ্যে জানার আগ্রহ আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে এবং তারা নির্বাচন তারা যদি এ ব্যাপারে আশ্বস্ত করেন, এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হতে পারে, আবার প্রধান নির্বাচন কমিশনারের তার অফিস থেকে হতে পারে। তারা আলোচনা করেছেন, কথা বলেছেন এবং তিনি সরকারের দিক থেকে যেই ব্রিফিং বা পরামর্শটা যেটা পেয়েছেন এবং সেটা তিনি যদি জাতির উদ্দেশ্যে বলেন এবং জনগণকে নির্বাচনের ব্যাপারে যদি আশ্বস্ত করেন ফেব্রুয়ারির মধ্যে, আমার মনে হয় তাহলে অনেক বিভ্রান্তির অবসান ঘটে। অনেকে এমন আশঙ্কা করছেন, হ্যাঁ আপনি যেটা আশা করছেন যে হয়তো 2-1 দিনের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এক ধরনের বক্তব্য উপস্থাপন হতে পারে মানুষকে আশ্বস্ত করার জন্য, হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে বা প্রধান উপদেষ্টা সে ধরনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু এই বক্তব্য যদি আসেও সেটিও নাটকের অংশ হবে কিনা, যেহেতু অনেক ধরনের নাটকের মধ্যে মঞ্চস্থ হয়েছে সরকারের পর্যায় থেকে, মানুষের সন্দেহগুলো এমন পর্যায়ে যাচ্ছে কেন, সংশয়গুলো এত বেশি ঘনীভূত হচ্ছে কেন যে তারা কোনো ঘোষণা দিলেও এটাও নাটকের অংশ হবে? আমরা আমরা নাটকটা আমরা টেলিভিশনের পর্দায় দেখতে অভ্যস্ত। রাজনীতির পট পরিবর্তনে এত ধরনের নাটক আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা আর কোনো বড় কোনো নাটক এটা আমরা দেখতে চাই না। অনেক নাটক আমাদেরকে বিপর্যস্ত করেছে। সরকারও কোনো কোনো ক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছে, সরকার হোঁচট খেয়েছে। কারণ সরকার তার এজেন্ডার বাইরে, যে আপনি জানেন, তারা বন্দর নিয়ে বলি, মানবিক করিডোরের প্রশ্ন বলি, স্টার লিঙ্কে কোনো দরপত্র ছাড়াই তাকে বাংলাদেশে কাজ করতে দেওয়া বলি, এরকম অসংখ্য তারা সিদ্ধান্তগুলো নিয়েছেন বা নিতে যাচ্ছেন যেগুলো তাদের প্রধান ম্যান্ডেটের বাইরে। সুতরাং এগুলো করা মানে হচ্ছে যে বলতে পারেন, যেটা আমি বলি যে সরকারের, তাহলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে। সরকার আসলে জনগণের দাবি, জন আকাঙ্ক্ষা, জন ম্যান্ডেটের বাইরে যে বিশেষ কোনো লবি, বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো সুবিধাভোগী কোনো অংশকে নানাভাবে তারা হয়তো তাদেরকে রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্য কোনো সুবিধা দিতে চান। আমি আশা করি কোনো বিশেষ মহলের কোনো উস্কানিতে সরকার পা দেবে না, কারো বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নের পথে সরকার হাঁটবে না। কারণ এই সরকার চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। কারো কোনো মহলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করাটা গণ আকাঙ্ক্ষার বাইরে যে, এটাই সরকারের কাজ নয়। তাহলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে। ইতিমধ্যে তার নিরপেক্ষতা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। ওই পথে হাঁটতে গেলে ভবিষ্যতে আর সরকারের নিরপেক্ষতা যদি গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হতেই থাকে, তখন এই সরকারের অধীনে দলগুলো নির্বাচনই করতে চাইবে কিনা, এই প্রশ্ন তো অনেক বড় আকারে আসতে পারে। আমি আশা করি এরকম কোন সংকটের জায়গাটা যাবে না। সরকার নতুন কোন সংকট যাতে সৃষ্টি না হয়, ব্যাপারে সতর্ক থাকবেন, তারা এড়িয়ে যাবেন। প্রজ্ঞা, দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তা তারা পরিচয় দেবেন। তাদের বরঞ্চ উচিত ছিল লন্ডন বৈঠকের পরে দলগুলোকে তারা আস্থায় নেবেন, কি আলোচনা হয়েছে, দলগুলোকে তারা ইনফর্ম করবেন, কথাবার্তা বলবেন। রাজনৈতিক দল সহ জনগণের সকল অংশকে আস্থায় নিয়ে নির্বাচনের ব্যাপারে, আপনি জানেন এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণকে আস্থায় নিয়ে আমরা 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য অপেক্ষা করছি, বরঞ্চ সে পথে সরকার হাঁটবেন, এটা নিশ্চয়ই আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এর বাইরে গেলে সরকারে কিন্তু নানা সংকট তৈরি হবার আশঙ্কা থাকবে। আরেকটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে মন্তব্যগুলো করেছেন, ঢালাও মামলা, ঢালাও গণগ্রেপ্তার,
এবং জামিনের ক্ষেত্রে তিনি অনেকখানি অসহায়। তিনি বলছেন যে এখানে সরকারের কিছু করার নেই, এখানে এক শ্রেণীর ব্যবসা সুলভ মানসিকতা নিয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ এইগুলো করছে, পুলিশও এর সাথে জড়িত, সরকারের কিছু করার নেই। আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, আপনি কি আইন উপদেষ্টার এই কথাকে কোনোভাবে সমর্থন করেন? প্রথম হচ্ছে, আইন উপদেষ্টা তো যদিও ধরেন বয়সে আমাদের চেয়ে অনেক জুনিয়র, কিন্তু আমাদের তো বন্ধুস্থানীয় মানুষ। তারও আমাদের গণতান্ত্রিক আন্দোলনে তারও বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তার এই বক্তব্যটা কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য হয়নি, এবং তাকে বিবেচনা করা হয় সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে। তিনি যখন এরকম কথা বলেন, তার অর্থ যে তখন সরকারের কোনো কার্যকারিতা থাকে না। তার মানে বোঝা যাচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের বাইরেও তাহলে বোঝা যাচ্ছে অনেকগুলো সরকার উপদেষ্টা মণ্ডলের ভেতরে আছে, এবং তার কথা খুব পরিষ্কার হয়েছে। তাহলে উপদেষ্টা মণ্ডলীরও হয়তো অনেকগুলো সরকার, আমলাদের যারা প্রশাসনে আছেন তাদের সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একটা সরকার আছে। এক দেশে যদি এত সরকার যদি কাজ করে, তখন এক ধরনের সামাজিক নৈরাজ্য বা রাজনৈতিক নৈরাজ্য ছাড়া অন্য কিছু জন্ম দেয় না। এবং ওনার বক্তব্য এটা প্রমাণ হচ্ছে অতীত জমানার কাছ থেকে আমরা তেমন কোনো শিক্ষাটা গ্রহণ করিনি। অতীত আপনি নিশ্চয়ই একমত হবেন, আওয়ামী লীগ, আমি খুব বেশি যদি পেছনে না যাই, গত 15 বছরের কথা যদি বিবেচনা করি, বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, ইভেন জামাত বা অন্যান্য বিরোধী দলকে দমন নিপীড়নের সবচেয়ে বড় ব্যাপার ছিল মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা সেখানে দায়ের করা, ব্যক্তিগত শোধ, আক্রোশ এবং প্রতিহিংসা চরিতার্থ করা। অর্থাৎ মামলা দিয়ে নাস্তানাবুদ করো, তাকে কোর্টের বারান্দায় সে হুমড়ি খেয়ে পড়বে, গড়াগড়ি খাবে। এবং এটা করতে যে আপনি জানেন প্রায় 1.5-2 কোটি 3 কোটি মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন বিপদের মধ্যে পড়েছে, ভেঙে পড়েছে, চাকরি, পরিবার, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। সুতরাং আজকে আইন উপদেষ্টা যে কথাগুলো বলছেন, তাহলে তো আওয়ামী লীগ নিজেকে ডিফেন্ড করার জন্য এই যুক্তিগুলো নিয়ে আসতে পারে যে আমাদের কিছু করার ছিল না, এখানে পুলিশ করেছে, এখন আপনি খুব সঠিকভাবে উল্লেখ করেছেন। যে যুক্তি এখন আইন উপদেষ্টা দেবার চেষ্টা করছেন, একই যুক্তি তো আওয়ামী লীগও বলতে পারে, যে আপনারা এরকম একটা বিশাল গণজাগরণ, গণ অভ্যুত্থানের পরে, মানুষের এরকম একটা পপুলার ম্যান্ডেটের পরে যদি এরকম একটা নৈরাজ্য চলে, যে আপনি খুন তো যখন কাউকে যখন খুনের মামলায় যুক্ত করেন, যখন 100, 200, 300, 400 যখন আসামি থাকে, তার অর্থ বোঝা যায় আসলে আপনি প্রকৃত খুনিকে চিহ্নিত করতে চান না, প্রকৃত খুনিকে আপনি বিচারিক কাঠগড়ায় দাঁড় করাতে চান না। বাস্তবে এটাকে একটা রাজনৈতিক অথবা সামাজিক, পেশাগত, অর্থনৈতিক অথবা একান্তই ব্যক্তিগত প্রতিশোধের, প্রতিহিংসার জায়গা থেকে আপনি ব্যবহার করতে চান। এমনকি আইসিটি ট্রাইব্যুনালে যেসব মামলা হয়েছে, তার অনেকগুলো মামলা হচ্ছে এই চরিত্রে। আর এর বাইরে সাধারণভাবে গত 10 মাসে যে হাজার হাজার মামলা হয়েছে, কিছু মামলা নিশ্চয়ই, অনেকগুলো মামলার মেরিট আছে, আর অধিকাংশ মামলায় প্রায় লক্ষাধিক লোকের বা কয়েক লক্ষ লোকের নাম যে যুক্ত করা হয়েছে, এগুলো একান্তই হচ্ছে। এর ভুক্তভোগী আপনি নিজেও, আপনার পরিবারের সদস্য, আপনার ছোট ভাই সরকারের সাবেক সিনিয়র সচিব, সাবেক বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব যারা মহবিলক, আপনার ছোট ভাই, এবং তার কাজের সততা, তার ব্যক্তি জীবনের নৈতিকতা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, অথচ তাকেও এই ধরনের মামলায় প্রায় 7 মাস আটকে রাখা হয়েছে। জামিন একটাই দেওয়া হলো, অন্য মামলায় আটকানো হচ্ছে। তো এই জায়গা থেকে তো আপনার মতো ভুক্তভোগী নিশ্চয় সবাই, এই জায়গাটা কি বলবেন? আমি প্রথমে তো বলছি, আইন উপদেষ্টা উনি ওই বক্তব্য দিয়ে তার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে উচিত হবে মানুষের কাছে বলা যে আমি আমার যে দায়িত্ব, যেটা মানুষ তাকে আমরা অর্পণ করেছি, তিনি দায়িত্ব না পারলে পুরোপুরি সে কথাটা বলবেন। তার উচিত হবে সেদিক থেকে না পারলে সরকার প্রধানের কাছে প্রকাশ্যে কথাগুলো তুলে ধরা, যে তারা দায়িত্ব পালন করতে পারছেন না। তারপরে তিনি পদত্যাগ করবেন না অব্যাহতি নেবেন, না প্রধান উপদেষ্টা কি করবেন, সেটা আরেকটা আলাপ আলোচনার প্রশ্ন। আর আপনি আমার পরিবারের যে কথাটা বললেন, এটা তো আপনারা জানেন যে আমার অনুজ, তাকে তো যার এই সময় ধরুন যার নির্বাচন, আমাদের নতুন নির্বাচন কমিশনার হিসাবে গণতন্ত্র মঞ্চের সমস্ত দল এবং আরো কয়েকটি প্রগতিশীল বাম ঘরানার দল তার নামটাকে তারা শীর্ষে রেখেছিলেন প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হিসাবে। এবং যেদিন চূড়ান্তভাবে সার্চ কমিটি 10 জনের নাম জমা দেয়, সেদিনই তার আগের দিনই সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
এবং 2013 সালে শেখ হাসিনার আমলে হয়তো নানা রাজনৈতিক বিবেচনায় অন্যায়ভাবে যাদেরকে কয়েকজনকে হাসিনা যেভাবে স্যাক করেছিল, তখন আমি এটা সমর্থন করিনি। তখন ঘটনাক্রমে আমার ছোট ভাই মহিবুল হক জনপ্রশাসনের এপিডি উইং এ তিনি দায়িত্বে ছিলেন, তখন তিনি মাত্র একজন জয়েন্ট সেক্রেটারি, এবং তাকে এখন অভিযুক্ত করা হচ্ছে যে যাদেরকে হাসিনা আর্লি রিটায়ারমেন্ট দিয়েছিল বা অথবা তার উপযুক্ত পদায়ন পাননি, হয়তো তার পিছনে মহিবুল কাজ করতে পারে। তো যেটা পুরোপুরি অমূলক, এরকম সিদ্ধান্ত নিশ্চয়ই একজন যুগ্ম সচিব কখনো গ্রহণ করেন না। এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হয়, এবং যেটা আগে তারা ওএসডি ছিলেন 9 থেকে পরবর্তীকালে, ফলে একান্তই পরে, এবং এটা তারা প্রকাশ্যে তারা বলেছেন যে যেহেতু এখন আমাদের টার্ম এসছে, সুতরাং আমরা এখন তাকে দেখে নেব, এবং মহিবুলকে তারা জেলের ভাত তারা খাওয়াতে চেয়েছেন। 7 মাস ধরে এখন সে বাস্তবে এখন সে জেলের ভাত খাচ্ছে। তো এটা যদি, এবং খেয়াল করবেন একটা মামলা, এবং প্রথম মামলা যিনি বিএনপির একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক, তিনি নিজে কোর্টে যে হলফনামা দিচ্ছেন যে আমার মামলার সাথে স্যারের কোনো কোনো সম্পর্ক নেই, স্যারকে আমি একজন বড় অফিসার হিসেবে চিনি। এবং প্রথম দিন যখন কোর্টে হাজির করে, শত শত মানুষ যে হামলে পড়েছিল, একটা ইমোশনাল আউটব্রেক হয়েছে যে এরকম একজন স্যারকে এখন কোর্টে আসবে কেন, একটা জামিন হচ্ছে আরেকটা দিচ্ছে। কিন্তু একইভাবে গত 10 মাসও এখানে সরকার বা বিশেষ করে আইন মন্ত্রণালয়ের অথবা হোম মিনিস্ট্রির তাদের ডাইরেকশনের বাইরে তারা যেমন যখন তখন ঢুকিয়ে দিচ্ছেন, জেলে রাখছেন, আবার এবং সেখানে জামিন, যেটা পুরোপুরি জামিন যোগ্য যে মামলাগুলো, সেখানেও যে মামলার কোনো সাধারণ যে কি বলবেন, সাধারণ যে যেটাকে বলে এফআইআর, যেখানে তার নাম পর্যন্ত নেই, সেখানে তাকে এখন জেলে রাখা হয়েছে। আরেকটা আপনি দুদকের মামলায়, যে মামলা মাত্র অনুসন্ধানের পর্যায়ে আছে, এই মামলায় কাউকে আটক রাখাটা পুরোপুরি বেআইনি কাজ। মানে আইন মন্ত্রণালয়, সরকার পুরোপুরি এটা বেআইনি কাজ এখন তারা অব্যাহত রেখেছেন। তো সাইফুল হকের পরিবার যদি এরকম বিপর্যয়ের মধ্যে পড়েন, তাহলে যাদের ধরুন এরকম অ্যাক্সেস নাই, এরকম হাজার হাজার পরিবার, প্রায় লক্ষ লক্ষ মানুষ চূড়ান্ত দুর্ভোগের মধ্যে এখন তারা আছেন। আমার প্রশ্নটা ওইখানেই, দেশ করতে পারে না। আমার প্রশ্নটা ওইখানেই যে আপনার মতন ওয়েল নোন ফেস, মানে যার সেই পরিবারের সদস্য বা একজন সাবেক ডার্ক সাইডের আমলা, তাকেও যদি এই ধরনের খুনের মামলায় আটক হয়ে জামিন পর্যন্ত না হয় তার, তাহলে আর সাধারণ মানুষের ভাগ্য কোথায় গিয়ে পৌঁছেছে তো আমরা বুঝতেই পারছি। তাহলে আইন উপদেষ্টা যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোকে আপনি কি অসত্য বলবেন, নাকি রাজনৈতিক বলবেন, নাকি দুরভিসন্ধিমূলক বলবেন, নাকি সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটতে পারে, বা সেই সত্যি সত্যি ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা আসলে বাংলাদেশের? না, আমি মনে করি আইন উপদেষ্টা খুব যে ভুল বলেছেন এরকম বলবো না। তার মানে হচ্ছে কেউ দায়িত্বটা গ্রহণ করছে না, কেউ দায়িত্ব, আমি যে বলেছি সরকারের মধ্যে অনেকগুলো প্যারালেল সরকার কাজ করছে, একাধিক সরকার কাজ করছে। বললাম যে আমলাদের কয়েকটা সরকার, ছাত্র তরুণদের সরকার, এমনকি উপদেষ্টাদের কটা সরকার আছে আমি জানি না। তাহলে যিনি এটা স্বীকার করেন, তিনি, তার তো নৈতিক, তার তো জায়গা নাই যে এই জায়গাটা তিনি আঁকড়ে থাকবেন। তিনি না পারলে বলবেন যে আমি আমার দায়িত্বটা পালন করতে পারছি না। তিনি উপদেষ্টাকে তিনি বরঞ্চ পরামর্শ দেবেন